আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টার শপথ গ্রহণ। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের মূল লক্ষ্য, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কাজে না ফিরলে চাকরি হারাবে পুলিশ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজট, সড়কে শৃঙ্খলা আনার চেষ্টা শিক্ষার্থীদের। দ্রুত মেট্রো রেল চালুর দাবি নগরবাসীর। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে 7 দিনের আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তার ডিজির। এবং পরাজিত শক্তি দেশের শান্তি বিনষ্ট করতে মরিয়া, মন্তব্য ওলামাদের। অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা নির্যাতন বন্ধের দাবি সংখ্যালঘুদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দেশের 24তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টা 40 বঙ্গভবনের দরবার হলে 71-এর মুক্তিযুদ্ধে বীর শহীদ ও ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়ে 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ শেষে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের মধ্যে শপথ নেন 14 জন উপদেষ্টা। প্রধান বিচারপতির শপথের পর রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন এই সরকারের আরও 2 উপদেষ্টা। বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। দেশের বাইরে থাকায় শপথ নিতে পারেননি আরেক উপদেষ্টা ফারুকী আজম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক, আইনজীবী ও সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আপেল মাহমুদ, 18 বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিচার বিভাগ আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মন্তব্য করেছেন নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নতুন বাংলাদেশকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় আপিল বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখার কথা বলেন তিনি। দ্রুত সংকট কাটিয়ে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে দুপুরে শপথ নিতে সুপ্রিম কোর্টের নিজ দপ্তরে যান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তাকে স্বাগত জানান বিচারপতি ও আইনজীবীরা। গণজাগরণে সবাইকে অভিনন্দন জানান প্রধান বিচারপতি। আপনারা সাংবাদিকরা প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছেন, যাদেরকে আপনারা আপাত দৃষ্টিতে পাবলিকলি দেখেন, গত 15 বৎসরে বাংলাদেশের স্বৈরাচারের পতন ঘটাতে পারেন।
বাংলাদেশের ইয়াং জেনারেশন, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন। সুতরাং আপনি বয়স দেখে, চেহারা দেখে নির্ধারণ না করে আপনি দেখেন ইয়াং জেনারেশনের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি জুডিশিয়াল রিফর্মের জন্য, এ দেশকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করার জন্য, পরিচালিত করার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তীকালে সরকারের মূল লক্ষ্য। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা। ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে কিছু জায়গায় আক্রমণ হয়েছে মন্তব্য করে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করবে না সরকার। আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের এসপিকে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। হত্যাকাণ্ডের হুকুমদাতারা দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন তাদের বিচার করা হবে বলে জানান তিনি। রাজারবাগ পুলিশ হাসপাতালে আহতদের দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। নির্ধারিত তারিখে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে চাকরি হারাবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি, আশ্বাস দেন তাদের উন্নত চিকিৎসার। পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, পুলিশকে আপনি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড, আমাদের দেশে, না পারলে বিদেশে। তিনি আরও জানান, আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ না করলে বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিকদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারিও দেন এই উপদেষ্টা। এইরকম চুরি 4,000-5,000 কোটি টাকার কারোর নিচে নাই, 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেনি তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা গড়েছেন। এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। এটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি। পরে আইজিপি জানান, সহিংসতায় এ পর্যন্ত 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ট্রাফিক ব্যবস্থাপনায় এরই মধ্যে রাজধানীর ভিআইপি সড়কগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ সদস্যরা। ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি, এবং ওটাকে বেশি করে ফোর্স দিয়ে, বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল, ছাত্ররাও আছে, আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু এটা করতেছি এবং এটা অচিরেই শেষ হয়ে যাবে। ঘোষণা দেন পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেয়ারও। এই বিষয় নিয়ে কি করা যায় এবং ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নাম, পোশাক, লোগো নয়, পুলিশের গুণগত পরিবর্তন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুলিশের চলমান সংকটের জন্য তারা দুষছেন বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে স্নায়ুযুদ্ধ, ক্ষমতার অপব্যবহার, বেতন ভাতার বৈষম্য, দলীয় বিবেচনায় পদায়ন ও বিশেষ জেলাকে অগ্রাধিকার। কালবিলম্ব না করে পুলিশকে কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকা আশা করছেন নিরাপত্তা বিশ্লেষক
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। মিজান শাহজাহানের রিপোর্ট। নিরাপত্তার কারণে 5ই আগস্ট থেকে সেবা বন্ধ করে দেয় পুলিশ। পুরানো থানা সংস্কার করে নতুনভাবে কাজ শুরু করছে তারা। তবে এখনো তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সড়ক সামলাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম থাকতে হচ্ছে নগরবাসীকে। এখন যে পরিস্থিতি চলছে এটা উত্তরণ করা কি যাবে সেটা আমরা অনেকেই বলবে, কিন্তু আমরা এখন আতঙ্কে আছি একটা। এখন প্রশাসন খুবই দরকার। পুলিশ ভাইদেরকে অনুরোধ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, উনি এই পরিবেশটা, শৃঙ্খল পরিবেশটা খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে পুলিশের সংস্কারের। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বৈষম্য দূর করে শৃঙ্খলা ফেরাতে হবে পুলিশ বাহিনীতে। শুধু পুলিশ কেন, যে কোনো বাহিনীতে বা যে কোনো বড় বড় অফিস, এমনকি বিচার বিভাগেও প্রথম একটা শর্ত হতে ওই নির্দিষ্ট দলের লোক হতে হবে, নির্দিষ্ট জেলার লোক হতে হবে। এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কি হবে? এখন আবার যদি একটা রাজনৈতিক দল আসে, শুধুমাত্র জায়গা পরিবর্তন হবে, চরিত্রের কিন্তু পরিবর্তন হবে না। বৈষম্য নিরসন সময় সাপেক্ষ বিষয়, তাই অবিলম্বে পুলিশকে শৃঙ্খলায় আনতে রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। আইজিপি মহোদয়ের উপরে যতই সুন্দর কথা বলুক, যতই আশাবাদের কথা বলুক, তার উপরে আস্থা রাখতে পারছেন না। এটা অত্যন্ত যৌক্তিক। এখন তাদেরকে শোনাতে হবে একটা এমন নির্ভরযোগ্য জায়গা থেকে যে তোমাদের চাকরি, তোমাদের নিরাপত্তা, তোমাদের কর্তব্যবোধ, তোমাদের পরিবার, যাবতীয় বিষয় যেটা সরকারের দেখা দরকার সেটা দেখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। একই সাথে তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা যদি দায়িত্বে না ফেরো তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা 5 দফা, 6 দফা, 8 দফা না মানলে শেষ পর্যন্ত আমরা 1 দফায় যাব। এ ধরনের কোনো ধরনের দাবি দেওয়া ইউনিফর্মে চলে না। 1861 সালের আইন দিয়ে এই যুগে পুলিশিং চলে না, তাই যুগোপযোগী আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টাদের ক্ষমতায় অভিলাষ নেই, জনগণ যতদিন চাইবে ততদিন দায়িত্বে থাকবেন। প্রথম দিন অফিস করতে এসে এ কথা বলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নিত্যপণ্যের দাম কমানোর কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি চাকরিতে ন্যায্য সুযোগ পেতে আন্দোলন করা নাহিদ ও আসিফ এখন সরকারের অংশ। লেখাপড়া শেষ করার আগেই হলেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করেন নাহিদ। বলেন, ইন্টারনেট সেবা পাওয়া মানুষের অধিকার। যারা অবৈধভাবে এই অধিকার বন্ধ রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। সচিবালয়ে অফিস করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদও। প্রথম দিনেই তিনি ঘোষণা দেন, ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে ঢেলে সাজানো হবে। উপদেষ্টারা কতদিন থাকবেন তারও একটা ধারণা দেন তিনি। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। এদিন অফিস করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফও। দেশে দ্রুত শান্তি প্রতিষ্ঠা, অর্থনীতিকে সচল করা, জনগণের আস্থা অর্জন সহ বেশ কিছু চ্যালেঞ্জ আছে অন্তর্বর্তী সরকারের জন্য। নবীন প্রবীণে গড়া এই সরকার তার কতটুকু পূরণ করতে পারে সেদিকে তাকিয়ে আছে দেশবাসী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসে রাজধানীতে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে অফিসগামী মানুষ।
শিক্ষার্থীরা সাধ্যমতো সড়কে শৃঙ্খলা আনার চেষ্টা করছে। সড়কে ট্রাফিক পুলিশের অভাবও অনুভব করছেন অনেকে। দ্রুত মেট্রো রেল চালু করলে যানজট কমে যাবে বলেও জানান অনেকে। এদিকে ধীরে ধীরে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাংকগুলোতেও ছিল গ্রাহকদের ভিড়। আর জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সকালের রোদ বৃষ্টির খেলায় রাজধানীবাসী প্রথম কর্মদিবসে পড়েন চরম ভোগান্তিতে। ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন কর্মজীবী মানুষেরা ছুটছেন নতুন সরকারের প্রথম কর্মদিবসে চিরচেনা রূপে ফিরতে। এদিন ব্যস্ত নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম দশা সাধারণ শিক্ষার্থীদের। তবে তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক হলেও তারা পার্ট টাইম জব হিসেবে করতে চান ট্রাফিকের কাজ। মানে এটাকে যদি পার্ট টাইম জব দেওয়া যেত, যাদের অফ ডে থাকে, অনেক ছুটি থাকে, ওই দিনগুলোতে যদি ওরা কাজ করতো তাহলে আমাদের ট্রাফিক পুলিশদেরও চাপ কম যেত আর রাস্তাঘাটও ঠিক হতো। এটার কষ্ট আমরা এখন বুঝতেছি যে ট্রাফিক পুলিশদের কত কষ্ট। আমরা চাচ্ছি তাদের সাথে মিলেমিশে কাজ করতে। পোলাপান যেভাবে কাজ করতেছে প্রশংসনীয়, কিন্তু ট্রাফিক পুলিশের প্রয়োজনীয়তা আছে, কারণ তারা পুরোপুরি ট্রাফিক রুল জানে না, কোন রাস্তায় বেশি গ্যাপ দিতে হবে, কোথায় কি করতে হবে। এ সময় সড়কের জ্যাম নিয়ন্ত্রণে মেট্রো রেলকে চালু করার দাবি জানান কর্মজীবী মানুষেরা। এখন মেট্রো রেলটা যে স্টপেজ হয়তো ভাঙচুর করছে, ওই স্টপেজ বাদ দিয়ে শুনছিলাম যে চালু করবে। মেট্রো রেলটা চালু করে দিলে আমাদের অনেক সুবিধা হবে মিরপুরবাসীর জন্য। এদিকে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান আবার পুরোদমে চালু নির্দেশ থাকলেও বাস্তবতা ভিন্ন। স্কুল কলেজ চালু থাকলেও নেই শিক্ষার্থীদের উপস্থিতি। এরই মাঝে অনেক গার্জিয়ান যোগাযোগ করছেন এবং ওনারা ছেলে স্কুলে পাঠাতে আগ্রহী। বছরের এই সময়টা কিন্তু ওদের ক্লাস হয়, পূর্ণদমে ক্লাস চলে। তো আশা করি যে ছেলেরা এর মধ্যে চলে আসবে, আগামীকাল থেকে ওরা আসবে। ব্যাংকগুলোতেও দেখা গেছে প্রচুর গ্রাহক। টাকা তুলতে সকাল থেকে অপেক্ষা করছেন অনেকে। মাঝে কিছুটা সময় তো ব্যাংকিং কার্যক্রম বাধাগ্রস্ত ছিল বা বন্ধ ছিল, যার জন্য মানুষের নগদ টাকার চাহিদাটা আছে। এর জন্য ব্যাংকিং কাউন্টার এবং বুথ সব জায়গাতেই টাকা উত্তোলনের একটা চাপ আমরা দেখছি। এমন বাস্তবতায় দ্রুত চিরচেনা রূপে ফিরবে নগর জীবন, এমন প্রত্যাশা সবার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্বে ফিরতে পুলিশের ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার। দেশে প্রয়োজনেই দ্রুত থানায় ফেরার আহ্বান জানিয়েছেন তারা। এটিএন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই দুই সমন্বয়ক জানান, রাস্তা ছেড়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তাল গোটা দেশ, তখন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয় পুলিশের ভূমিকা। কোথাও কোথাও অতি উৎসাহী হয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় কেউ কেউ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফেসিবাদী সরকারের হুকুমেই গুলি চালিয়েছে পুলিশ। সবাই দোষী নয়, অতি উৎসাহী কর্মকর্তা ও সদস্যদের বিচার হবে। আপনার মাধ্যমে আমি পুরো বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্মের জন্য বলতে চাই, পুলিশকে না আসলে আমাদের প্রতিপক্ষ মনে করে দেখলে চলবে না। তারা কোনো কিছু স্বেচ্ছায় করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা একটি চাকরি করে, সে যদি ওই অর্ডারটা না মানে তার চাকরি চলে যাবে। এটা করেছে ওই ফ্যাসিস্ট সরকার, তার পতন হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকার যাদেরকে অর্ডার করেছে ওই হায়ার অথরিটিগুলো, তাদেরও পতন হবে। আমরা মনে করি যে তাদেরকে শত্রু হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এখন সময় এসেছে তাদেরকে সহযোগিতা করার। তারাও আমাদের পরিবারের কেউ বা আমাদের আশেপাশের কারো পরিবারের কেউ, তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যে আপনাদের যে ইমেজটি চলে গিয়েছে সেটি আপনাদেরই কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে এবং পুলিশ, ছাত্র, মানুষ সবার একটা সমন্বয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। থানায় পুলিশ না থাকায় দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সহ কোথাও কোথাও বিশৃঙ্খলা হচ্ছে বলেও স্বীকার করেন আরেক সমন্বয়ক মাহিন সরকার। তাই তাদের সহযোগিতা করতে আহ্বান জানান তারা। রাষ্ট্রের সব জায়গাতেই ছাত্র প্রতিনিধি ইনশাল্লাহ এখন থাকবে আমরা বিশ্বাস করি, কারণ রাষ্ট্রের যে উপদেষ্টা পরিষদ সেখানে কিন্তু আমাদের দুইজন প্রতিনিধি আছে। তো এটি আসলে একটা সিম্বলিক বিষয়। বাংলাদেশ রাষ্ট্রের সকল জায়গাতেই আপনারা হয়তো যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে বিভিন্ন উপজেলা অফিস যে কার্যালয় সেখানেও কিন্তু এখন ছাত্ররা দুর্নীতি কিভাবে রোধ করা যায় তারা কিন্তু শেখাচ্ছে, তারা কিন্তু পথ দেখাচ্ছে কিভাবে সব কিছু করা যায়। এমনকি থানায় গিয়ে কিন্তু তারা পুলিশের সাথে যে সব জায়গায় থানা কার্যকর হয়েছে সেখানে কিন্তু তারা কোলাবোরেট করছে, অর্থাৎ ছাত্ররা কিন্তু পথ দেখাচ্ছে কিভাবে সব কিছু প্রপারলি করতে হয়। সেই সাথে
ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করাই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান দুই সমন্বয়ক। ট্রাফিকিং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি, পুলিশের যে চাঁদাবাজি, দুর্নীতি, সেগুলো নিয়ন্ত্রণে ছাত্ররা অবশ্যই থাকবে মাঠে। আমরা মনে করি স্টুডেন্টরা দেশের প্রয়োজন রাস্তায় নেমেছিল, তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ ধন্যবাদটুকু জানাই। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে স্টুডেন্টরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে, ঘরে ফিরে যাবে, এবং যাদের ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কথা পুলিশ ফোর্স থেকে শুরু করে তাদের সেগুলোতে ফিরে আসতে হবে, এই দায়িত্ব পালন শুরু করতে হবে। রাস্তাঘাট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবখানেই ছাত্র নাগরিকদের ভূমিকা রাখার তাগিদ দেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লব অর্থ বহন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতে 9 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তিনি এই কথা জানান। দুপুরে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল কয়েক হাজার নেতাকর্মীর ভিড়। দেশে নেমে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সালাউদ্দিন আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রিয় নেতা আসছেন। দীর্ঘকাল পর প্রিয় নেতাকে এক পলক দেখতে সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমান নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর এলাকা। প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী শহীদ যে সৈনিক এখানে সমবেত হয়েছে, তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের নেতা আসাতে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত মনে হয় আমরা আজকে একটা নতুন ঈদ পাইছি। বিমানযোগে দিল্লি থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে রাজধানীর শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকে জানান, ছাত্র জনতার রক্তে অর্জিত স্বাধীনতা বৃথা যেতে দেবেন না। সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে, এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। অভিযোগ ছিল তাকে হাত পা বেঁধে সীমান্তের ওপারে ফেলে আসা হয়েছিল। এরপর তাকে আটক করে শিলং পুলিশ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে পরাজিত শক্তির দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারাই সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়, দেবালয়ে যারা হামলা করছেন, এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। এবং যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। যারা 16-17 বছর ধরে লুটপাট করেছে, নিপীড়ন করেছে, টাকা পাচার করেছে, এবং যারা সেই আমল, সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায়, তাদেরই এটি কাজ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজধানীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে মতবিনিময়ে এই সময় বেঁধে দেন তারা। এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এজন্য শিক্ষার্থীদের সহযোগিতার চান তিনি। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই মাঠ পর্যায়ে নানা বিষয়ে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে রোববার ভোক্তা অধিদপ্তরের সাথে মতবিনিময় করেন তারা। আমরা আমাদের দেশ এবং সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে 7 দিনের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এ সময়ের মধ্যে সাধারণ মানুষ নিত্যপণ্যের দাম নিয়ে সন্তুষ্ট না হলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন। এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা চান তিনি। আমরা যেমন ঢাকাতে একটা সমন্বয় করব, তোমাদের সাথে বিভাগগুলোতে করব, আর প্রতিটা জেলার আমাদের অফিসারের সাথে কিভাবে করা যাবে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেব। এবং আমি তোমাদের এখানে যেটা বলতে চাই, তোমাদের জেলা ভিত্তিক যে সমন্বয়ক আছে আমাদের অফিসারের সাথে আগামীকালকে গিয়ে দেখা করব। এবং প্রতিটা জেলায় আজকে রবিবার, এই বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা জেলায় আমাদের এইরকম একটা মিটিং হবে, বিভাগে মিটিং হবে। কোনো অজুহাতেই যেন ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা। সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই না। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার সরকার পতন হলেও পরাজিত শক্তি শান্তি বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় ওলামা মাশায়েখের আলেমরা বলেন, সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ঠিক করতে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর পাশাপাশি দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আরেক সরকার, সেও দুর্নীতিবাজ। এর জন্য দুর্নীতি বন্ধ হয়নি। 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান নীতিবান হতে পারে না। অবিলম্বে দেশে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন সংখ্যালঘুরা। জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। মনির হোসেন তপু রিপোর্ট। বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, সরকার পতনের পর একটি চক্র হিন্দু সম্প্রদায়ের কিছু বসতভিটায় হামলা চালায়। খুলনা পাই গেছে রাউলিগিরাম, বাড়ি ঠাড়ি সব আগুন ধরাই দিচ্ছে, সবাই চলে যাচ্ছে এদেশ ছেড়ে। কেন যাব আমরা এদেশ ছেড়ে? আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি, আমরা এখানে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের উপর হামলা কেন হবে? আমরা তো শান্তি চাই সব সময়ের জন্য, আমরা অশান্তি কখনো চাই না। সারা দেশব্যাপী এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেইখানে রাষ্ট্র, সরকার সবাইকে উদ্যোগ নিতে হবে এটা বন্ধের জন্য। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে বলে জানায় তারা। বিভিন্ন সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। দুঃখের সাথে বলবো, তাহলে আমরা যদি স্বাধীন নাগরিক হয় তাহলে আমাদেরকে কেন পাহারা দিয়ে আপনারা রাখবেন? ধর্মকে ব্যবহার করে সবাই রাজনীতি করছে। বাংলাদেশ সবার দাবি করে বিক্ষোভকারীরা বলেন, দ্রুত সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। অত্যাচার করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, দেশ ত্যাগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা বাঁচতে চাই, আমরা আক্রান্ত। এই দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করার মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। ইতিমধ্যে 5 জনকে হত্যা করা হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি হলো, প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে এবং শাস্তি বিধান করতে হবে এবং কোনোভাবেই আমরা আপোষ করব না। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়, যা শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যমকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর কাউরান বাজারে এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় নীরব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যম সহ অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে তৎপর থাকবে দলের নেতাকর্মীরা। গণমাধ্যমে হামলা সহ সাম্প্রদায়িক সহিংসতা তৈরির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। এ সময় এটিএন বাংলা বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে ছাত্র জনতার অর্জনকে অর্থবহ করতে হবে। একটি মহল আজকে বাংলাদেশে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে, মন্দির ভাঙচুর করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে। আমরা মনে করি এরা জনগণ এবং দেশের শত্রু, এখন দলের হতে পারে না। তাই বাংলাদেশের সবার কাছে আহ্বান থাকবে, ছাত্র জনতার কাছে আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করবেন। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল সহ আপনারা যারা আছেন তারা আপামর মানুষের পাশে থাকবেন। আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো কারণে কোনো বিশৃঙ্খলকারী, কোনো কুচক্রীকারী, কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশের এই যে বিজয়কে কোনোভাবে নষ্ট করতে না পারে, সেদিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নরসিংদীতে ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকা একদল শিক্ষার্থী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৮,৫০,০০০ টাকা সহ ৩ জনকে আটক করেছে। শনিবার ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেব প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই সত্যতা নিশ্চিত করেছেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট অ্যাডজুটেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম। আটক ৩ জন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হরিয়ালা এলাকার মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া রাসেল আহমেদ এবং আশুগঞ্জের প্রাইভেট কার চালক জুলহাস মিয়া। শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, প্রাইভেট কারে থাকা 2টি ব্যাগ তল্লাশি করে এসব টাকা পাওয়া যায়। এই টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলার ট্রেজারিতে সংরক্ষণ থাকবে। এবারে পার্টেক্স খেলার খবর। মাশরাফি বিন মুর্তজা 2018 সালের রাজনীতিতে যোগ দিয়ে হয়েছিলেন সংসদ সদস্য। তার পথ ধরে সাকিব আল হাসান 2024 সালে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। কোটা সংস্কার আন্দোলনের সময় নির্বিচারে মানুষ হত্যা করার সময় নীরব ছিলেন মাশরাফি ও সাকিব। জাতীয় দলের উইকেট কিপার নুরুল হাসান সোহান মনে করেন, ক্রিকেটার থাকা অবস্থায় কারোরই রাজনীতিতে আসা উচিত নয়। বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটারে নিয়ে বিজনেস করতে চায়, তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে। এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই। এবং পুরো আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে, আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের জন্য আসে। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।